আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করি যারা যারা ভিডিওটা দেখতেছো তারা সবাই ভালো আছো। তোমরা যারা যারা এখনো লাইভে যুক্ত হও নাই, লাইভে যুক্ত হয়ে যাও। আজকে আমরা আলোচনা করব নবম এবং দশম শ্রেণীর যে রসায়ন বিষয়টা আছে, রসায়ন প্রথম অধ্যায়। ঠিক আছে, তো দেখো আজকে আমি তোমাদের সাথে প্রথম অধ্যায় রসায়নের যে ধারণাটা আছে এই বিষয়টা নিয়ে আলোচনা করব। ওকে, তো তোমরা অনেকে আমাকে রিকোয়েস্ট করছিলা যে রসায়নের জন্য একটা ভিডিও নিয়ে আসতে। রসায়নের প্রথম অধ্যায়টা তোমাদের জন্য ভিডিওটা নিয়ে আসলাম আমি তোমাদের সাথে। ওকে, তো আজকে আমরা এই রসায়নের ধারণা অধ্যায়টা আছে সেই সকল অধ্যায়টা নিয়ে আলোচনা করব। ঠিক আছে, দেখো আজকের অধ্যায়ের মধ্যে আমরা কি কি শিখবো। আজকের অধ্যায়ের মধ্যে রসায়নের ধারণা তোমরা ব্যাখ্যা করতে পারবা। দেন আসো আর কি কি তোমরা এই অধ্যায়ের মধ্যে জানতে পারবা। রসায়নের ক্ষেত্রসমূহ চিহ্নিত করতে পারবা। দেন দেখো রসায়নের সাথে বিজ্ঞানের অন্য শাখাগুলোর সম্পর্ক ব্যাখ্যা করতে পারবা। দেন রসায়ন, আচ্ছা আমরা এখানে ছিলাম। ওকে, দেখো যে রসায়নের অনুসন্ধান ও গবেষণা প্রক্রিয়া তোমরা বর্ণনা করতে পারবা। দেন বিভিন্ন ধরনের অনুসন্ধানমূলক কাজের পরিকল্পনা, প্রণয়ন, অনুমিত সিদ্ধান্ত, গঠন ও পরীক্ষা ব্যাখ্যা করতে পারবা। দেন রসায়ন পরীক্ষাগারে কাজের সময় প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করতে পারবা। দেন প্রকৃতি বাস্তব জীবনের ঘটনাবলী এবং রসায়নের দৃষ্টিতে ব্যাখ্যা করতে পারবা। এই ছিল আমাদের অধ্যায়ের প্রথম স্লাইড। তো আমরা যদি সেকেন্ড স্লাইডটা লক্ষ্য করি, তো দেখো এখানে আমরা কয়েকটা বিজ্ঞানীদের ছবি দেখতে পাচ্ছি। তো বিজ্ঞানীদের ছবি আমরা দেখতে পাচ্ছি। তোমরা সকলেই জানো যে আমাদের রসায়নের কিন্তু চর্চা শুরু হয়েছিল একদম মিলিয়ন মিলিয়ন বছর আগে থেকে। মানে এই রসায়ন চর্চা তো আজকালকে কি হয় নাই, শুরু হয় না। এটা চর্চা শুরু হয়েছে একদম মনে করো অনেক বছর আগে থেকে, প্রায় ধরো অনেক বছর আগে থেকে শুরু হয়েছে। কিন্তু আদিকালের মানুষ তো এত কিছু কি বুঝতো না। তারা বুঝতো কি, শুধু মনে করো যেই স্বর্ণ এবং রূপা এগুলা দিয়ে তারা বিভিন্ন ধরনের হাতিয়ার তৈরি করতো। তারা এই মেটেলগুলা দিয়ে কি করতো, বিভিন্ন টাইপ হাতিয়ার তৈরি করতো। যেমন তারা আগে আগে কি করতো, প্রায় ধরো 3500 অব্দের দিকে, 3500 আমি যদি তোমাদের লিখা দিই যে 3500, ঠিক আছে, 3500 অব্দের দিকে তারা কি করতো জানো, কপার এবং টিন, কপার আমি যদি লিখি কপার আর হচ্ছে কি টিন, ঠিক আছে, কপার আর টিন এই ধাতুকে গলায়া তারা ধরো কি বিভিন্ন ধরনের অস্ত্র তৈরি করত। তারা এই ধরনের ধাতুকে গলায় কি করতো, অস্ত্র তৈরি করতো এবং সেই ধাতুরে তোমার সংকর ধাতুতে পরিণত করত। আর সংকর ধাতু যার নাম কি দিয়েছিল তারা, ব্রোঞ্জ। ঠিক আছে, এই সংকর ধাতুকে আমরা এখন কি বলি, ব্রোঞ্জ। এই ধাতু গলায় তারা বিভিন্ন ধরনের অস্ত্র লাইক গহনা এগুলো তারা কি করতো, তৈরি করতো। আর তারপর দেখো তারপর একজন বিজ্ঞানীর নাম হচ্ছে ডেমোক্রিটাস। সে কি করছে, প্রাচীনকালে তো মনে করো 350 অব্দের দিকে, ঠিক আছে, তো 350 অব্দের দিকে ডেমোক্রিটাস কি করছে, একটা পথরে ভাঙছে। ভাঙার পর যদি আমরা একটা পথকে ভাঙি, একদম শেষ পর্যায়ে আমরা কি পাবো, অণু অথবা কি পাবো, পরমাণু। একটা পথের লাস্ট অবস্থা কি, পরমাণু। ঠিক আছে, তো এই অবস্থায় ভাঙতে ভাঙতে উনি লাস্টে কি করছে, একটা ক্ষুদ্র একটা কণা, এই কণায় কি করছে, একটা পরমাণুতে পাইছে। তো এই পরমাণুর পরে আমরা কি করতে পারবো না, সেটাকে আর কি করতে পারবো না, ভাঙতে পারবো না। ঠিক আছে, পরমাণু। ঠিক আছে, তো এই আমরা কি এই পরমাণু নিয়ে আমাদের রসায়নের মধ্যে হচ্ছে কি মূল আলোচনা। তো আমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছি যে কয়েকটা বিজ্ঞানী আছে। প্রথমটা হচ্ছে অ্যান্টনি ল্যাভসিয়ে, যাকে রসায়নের জনক বলা হয়। তারপর হচ্ছে রবার্ট বয়েল, এই যে উনি হচ্ছে রবার্ট বয়েল। তারপর স্যার ফ্রান্সিস, এই যে উনি হচ্ছে কি স্যার। তারপর হচ্ছে কি বেকন এবং জর্জ ডাল্টন। ঠিক আছে, তারপর দেখো কেমিস্ট্রি যদি আমরা বলি যে কেমিস্ট্রি কাকে বলে, অথবা যে কেমিস্ট্রি কবে উৎপাদন করা হয়েছে, বা কেমিস্ট্রি শব্দের উৎপত্তি, কেমিস্ট্রি শব্দটা কিভাবে আসলো। তো মনে করো আরব দেশের মানুষরা কি করতো জানো, আরব দেশের মানুষরা গবেষণা করতো। আরব দেশের মানুষরা গবেষণা করতো যে তারা কিভাবে কি ওষুধ গুলা তারা আবিষ্কার করলে তারা মনে করো তাড়াতাড়ি মৃত্যু থেকে রেহাই পাইতে পারে, মানে তাদের কি আয়ু বাড়াতে পারে। ঠিক আছে, তো তারা মনে করো আলকেমি শব্দ থেকে যে আমাদের কেমিস্ট্রি উৎপন্ন হয়েছে। ঠিক আছে, এই আলকেমি শব্দ থেকে আমাদের কি উৎপন্ন হয়েছে, এই যে কেমিস্ট্রি শব্দটা উৎপন্ন হয়েছে। ঠিক আছে, তোমরা যারা যারা কমেন্ট করতেছো কমেন্ট গুলো করো, আমি তোমাদের কমেন্ট গুলো একটু পর পড়তেছি। ঠিক আছে, তো এখান থেকে কি আসছে, আলকেমি থেকে এই কেমিস্ট্রি শব্দের উৎপত্তি হচ্ছে। ওকে, যেহেতু আমরা কেমিস্ট্রি শব্দের উৎপত্তি দেখলাম, এখন আমরা দেখি যে রসায়ন কাকে বলে, কেমিস্ট্রি বা রসায়ন কাকে বলে। দেখো বিজ্ঞানের যে শাখায়
পদার্থের গঠন, পদার্থের ধর্ম এবং পদার্থের পারস্পরিক রূপান্তর ইত্যাদি নিয়ে আলোচনা করা হয় তাকে কি বলা হয়? রসায়ন। এটা তোমরা মনে রাখবা, ঠিক আছে? যে শাখায় পদার্থের গঠন, পদার্থের ধর্ম এবং পদার্থের পারস্পরিক রূপান্তর নিয়ে আলোচনা করা হয় সেটাই হচ্ছে কি আমাদের রসায়ন। ওকে, দেন আমরা রসায়ন শিখলাম। ওকে, দেখো যেহেতু আমরা রসায়ন শিখলাম, আমাদের রসায়নের বিভিন্ন ঘটনা তো শেখা দরকার। তো দেখো আমরা রসায়নের যদি বিভিন্ন ঘটনা যদি দেখি, দেখো কাঁচা আম টক কিন্তু পাকা আম কেন মিষ্টি হয়? তো দেখো কাঁচা আমে কি কি থাকে? কাঁচা আমে বিভিন্ন ধরনের থাকে জৈব অ্যাসিড। জৈব অ্যাসিডগুলো কি কি? সাকসিনিক অ্যাসিড, ম্যালোইক অ্যাসিড প্রভৃতি থাকে, ঠিক আছে? এগুলা থাকে কি কাঁচা আমের মধ্যে, তাই কি কাঁচা আম টক। কিন্তু আম যখন পাকে তখন কি থাকে? এই অ্যাসিডগুলো রাসায়নিক পরিবর্তন ঘটে এবং পরিবর্তনের কারণে কি হয়? দেখো গ্লুকোজ ও ফ্রুক্টোজের সৃষ্টি হয়, তাই কি পাকা আম হয় কি মিষ্টি। তো যেহেতু এই আমরা কি বুঝলাম যে কাঁচা আমের মধ্যে থাকে সাসকিনিক অ্যাসিড আর কি ম্যালোইক অ্যাসিড, যার ফলে আম কি লাগে? টক লাগে। অ্যাসিড থাকার কারণে আমগুলো কাঁচা আম কি থাকে? টক। কিন্তু পাকা আমগুলোর মধ্যে কি হয়? যখন অ্যাসিডগুলো রাসায়নিক পরিবর্তন ঘটে তখন গ্লুকোজ এবং ফ্রুক্টোজে পরিণত হয়, তাই কি পাকা আম হচ্ছে কি মিষ্টি। দেন দেখো কেরোসিন, প্রাকৃতিক গ্যাস ও মোম ইত্যাদির দহন। তো এগুলোর কি দহন হয়? দেখো কেরোসিন আর প্রাকৃতিক গ্যাস, মোম, এগুলোর মূল উপাদান হচ্ছে কি হাইড্রোকার্বন। আর হাইড্রোকার্বন হচ্ছে কি হাইড্রোজেন আর কার্বনের কি যৌগ। আর তাই এগুলার দহন ঘটে। বাতাসের অক্সিজেনের সাথে এগুলো বিক্রিয়া হয় এবং কার্বন ডাই অক্সাইড, জলীয় বাষ্প, আলো, তাপ শক্তি সৃষ্টি হয়। তো এই হাইড্রোকার্বন তোমরা পরিবেশ রসায়নের মধ্যে গিয়া তোমরা আরো বিস্তারিত জানতে পারো। তো তোমরা এতটুকু কথা মনে রাখো, যেই পদার্থের মধ্যে হাইড্রোকার্বন থাকে সেগুলোরই কি হয়? দহন হয়। আচ্ছা, দহন মানে কি? দহন মানে হচ্ছে পোড়ানো, যেটা আমরা আগুন যে বুঝি, যেমন আমরা কাঠ পোড়ে, এগুলো হচ্ছে কি দহন। তারপর দেখো পেটের অ্যাসিডিটির জন্য অ্যান্টাসিড জাতীয় ওষুধ খাওয়া। তো পাকস্থলীতে অতিরিক্ত হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসরিত হলে পেটে অ্যাসিডিটির সমস্যা হয়। তো অ্যান্টাসিডে থাকে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, এই দুটি যৌগ অ্যাসিডকে প্রশমিত করে, ঠিক আছে? তো এর মানে কি বুঝলাম? তো আমরা দেখবা যে অনেকের আমরা গ্যাস্ট্রিকের সমস্যা হলে আমরা কি খাই? গ্যাস্ট্রিকের যে ট্যাবলেটগুলো খাই এগুলাতে কি থাকে? অ্যাসিডিক অ্যাসিড থাকে, ঠিক আছে? বা ম্যাগনেসিয়াম অক্সাইড থাকে। এগুলো আমাদের কি করে? যৌগ অ্যাসিডে প্রশমিত করে, ঠিক আছে? অ্যাসিডকে প্রশমিত করে পানি বানায় দেয়। ওকে, দেন আমরা পরের স্লাইডে চলে আসি। আচ্ছা, তো রসায়নের পরিধি বা ক্ষেত্রসমূহ। তো রসায়নের পরিধি বা ক্ষেত্রসমূহ তো মনে করো অনেক, বুঝছো? তো রসায়নের ক্ষেত্র এটা তো মনে করো আমাদের পুরো বিশ্ব, বায়ুমণ্ডল, এমনকি আমাদের সৌরজগৎ পর্যন্ত বিস্তৃত। মানে এটার পরিধি কোনোভাবেই কি হবে না? শেষ হবে না। লাইক আমাদের পৃথিবী আদি যুগে কি ছিল? খুবই উত্তপ্ত অবস্থায় ছিল, এটা আস্তে আস্তে কি হয়েছে? ঠান্ডা হয়েছে। এই সকল কিছুই কিসের মধ্যে দিয়ে আসছে? আমাদের রসায়নের মধ্য থেকে আসছে। আচ্ছা, তো এই বুঝলাম আমরা রসায়নের পরিধি ব্যাপক। ওকে, দেন আসো, দেন আমরা যদি দেখি যে কি কি আছে রসায়নের সাথে বিজ্ঞানের অন্য শাখার সম্পর্ক। দেখো যে রসায়নের সাথে যদি বিজ্ঞানের অন্য শাখার সম্পর্ক আমরা দেখি যে কি কি হয়, যে রসায়নের সাথে বিজ্ঞানের অন্য শাখা যেমন জীববিজ্ঞানের সাথে। ওকে, তো প্রথমত আসো যে জীববিজ্ঞানের সাথে সম্পর্ক। যদি জীববিজ্ঞানের সাথে সম্পর্ক বলতে চাও তাহলে সর্বপ্রথমে আমাদের মাথায় আসে কি? ফটোসিনথেসিস বা কি সালোক সংশ্লেষণ। সালোক সংশ্লেষণ, ঠিক আছে? তো আমাদের সবার প্রথম মাথায় আসে কি? সালোক সংশ্লেষণ। কারণ সালোক সংশ্লেষণের মধ্যে কি হয়? উদ্ভিদ খাদ্য তৈরি করে। আর এই খাদ্য তৈরি কিভাবে করে? তোমরা কি জানো? উদ্ভিদের যে কি করে, বাতাসের মধ্যে থাকা কার্বন ডাই অক্সাইড উদ্ভিদ কি করে? সূর্যের আলোর মাধ্যমে তারা গ্লুকোজ এবং ফ্রুক্টোজে পরিণত করে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে। তো জীববিজ্ঞানের সবার প্রথম হচ্ছে কি? এইভাবেই কি আরো কি অনেক ধরনের সম্পর্ক আছে জীববিজ্ঞানের সাথে রসায়নের। তারপর দেখো যদি পদার্থবিজ্ঞানের সাথে রসায়নের সম্পর্ক তোমরা করো, তো পদার্থবিজ্ঞানের মধ্যে যেমন আছে চুম্বক, বিদ্যুৎ, তারপর বিদ্যুৎ, এগুলার কি রসায়নের অবদান। যেমন আমাদের বিদ্যুৎ চালাতে কি লাগে? পেট্রোল লাগে। পেট্রোল ছাড়া তো মনে করো আমরা বিদ্যুৎ উৎপাদন করতে পারবো না। তারপর আমরা যদি জেনারেটরের কথা চিন্তা করি, তোমরা জেনারেটর যদি চালাও তাহলে দেখবে যে জেনারেটরের মধ্যে তেল দেওয়া হয় বা পেট্রোল দেওয়া হয়। এগুলা কিসের মাধ্যমে চলে? রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে চলে। তারপর দেখো গণিতের মধ্যে, তো গণিতের মধ্যেও কি অনেক ধরনের দরকার রসায়ন। কারণ রসায়ন ছাড়া কি গণিতের কথা আমরা চিন্তাও করতে পারি না। লাইক আমরা যদি কোনো একটা দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করতে চাই তাহলে কি আমাদের রসায়নের প্রয়োগ করে তারপরে দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করতে হইব, ঠিক আছে? ওকে, দেন আসি আমরা আমাদের পরের স্লাইডের মধ্যে। তো আমরা নেক্সটে চলে আসি। দেখো রসায়ন পাঠের গুরুত্ব।
দেখো রসায়ন পাঠের গুরুত্ব, আমরা যে রসায়নটা পাঠ করবো এই পাঠের তো আমাদের গুরুত্ব দরকার, গুরুত্ব ছাড়া তো আমরা রসায়নটা পাঠ করতে পারবো না। তো দৈনন্দিন জীবনে গুরুত্ব, তোমরা যদি চিন্তা করো তুমি সকাল থেকে উঠে তুমি রসায়নের ব্যবহার করতেছো, ঠিক আছে? তুমি সকালবেলা ঘুম থেকে উঠা তুমি দাঁত ব্রাশ করলা, দাঁত ব্রাশের মধ্যে তুমি পেস্ট নিলা, ঠিক আছে? তুমি একটা ধরো কোলগেটের একটা পেস্ট নিলা, তো পেস্টের মধ্যে যেই যে রাসায়নিক উপাদান আছে যেগুলো আমাদের দাঁতের যে জীবাণুগুলো আছে ওইগুলো মারতে সাহায্য করব, তো ওইগুলো কি রাসায়নিক উপাদান দিয়ে বানাইছে। তারপর তুমি বিছানা থেকেও উঠলা, পেস্ট ব্যবহার করলা, তারপর বিভিন্ন ধরনের খাবার খাইলা, তুমি স্কুলে গেলা, এগুলা কি প্রত্যেকটা ক্ষেত্রেই আমাদের কি রসায়নের ব্যবহার। তারপর দেখো এটা তো আমাদের দৈনন্দিন জীবনে রসায়নের ব্যবহার এগুলা দেখলাম। তারপর দেখো চাষাবাদের রসায়নের ব্যবহার, তো চাষাবাদের মধ্যে তোমরা দেখতে পাবা যে চাষাবাদের মধ্যে কি বিভিন্ন ধরনের ফসল ভালোর জন্য কীটনাশক ব্যবহার করা হয়, এবং এইসব কীটনাশকের সাথে আমাদের গাছগুলাকে বিভিন্ন ধরনের রোগ জীবাণু থেকে মুক্ত করার জন্য বিভিন্ন ধরনের ঔষধ ব্যবহার করা হয়, এগুলো সবকিছু হচ্ছে কি রসায়নের ব্যবহার। তারপর শিল্প কারখানায় রসায়নের ব্যবহার, তো শিল্প কারখানার মধ্যে যেমন বিভিন্ন ধরনের পোশাক উৎপাদন করা হয়, পোশাকের মধ্যে কালার করা হয় মানে রং দেওয়া হয়, ঠিক আছে? তো রং দেওয়া হয়, তো এবং যদি আমাদের রসায়নের ব্যবহার না হইতো তাহলে আমাদের কি কোনো পোশাকে কি আমরা রঙিন ধরনের কোনো পোশাক পাইতাম না, ঠিক আছে? তো আমাদের কি ওই যে সাদা কালো পোশাক ইউজ করা লাগতো। তো এই সকল ক্ষেত্রেই কি আমাদের রসায়নের ব্যবহার, তোমরা বইয়ের রিডিংগুলো একটু ভালোভাবে পড়ে নিবা, ঠিক আছে? ওকে, তো এখন আসো অনুসন্ধান বা গবেষণার প্রক্রিয়া। তো অনুসন্ধান বা গবেষণার যে প্রক্রিয়াটা আছে, তো এটা যদি তোমরা দেখো যে অনুসন্ধান বা গবেষণার প্রক্রিয়া, দেখো তো সবার প্রথম আমরা কোনো একটা কিছু নিয়ে যখন কাজ করতে যাবো রসায়নের মধ্যে, তো আমাদের সবার প্রথম কি করা লাগবে, সে বিষয়বস্তুটা নির্ধারণ করা লাগবে। এখন আমরা বিষয়বস্তু মানে আমরা যে বিষয়টা নিয়ে কাজ করবো, তারপর দেখো বই বা পূর্বের গবেষণা পত্রের সাহায্যে বিষয়বস্তু সম্পর্কে কিছু ধারণা নেওয়া, ঠিক আছে? তো আমরা যে বিষয়বস্তুটা নিয়ে কাজ করতে চাবো, লাইক আমরা যে কোনো একটা কিছু অ্যামোনিয়াম ক্লোরাইড নিয়ে আমরা কাজ করতে চাইতেছি, তো তখন অ্যামোনিয়াম ক্লোরাইডের জন্য আমাদের কি করা লাগবে, যে আমরা যে বই পড়বো, যে বই থেকে আমাদের কিছু ধারণা নেওয়া লাগবে, অথবা আমরা মোবাইলের চাইলে ইন্টারনেটের মাধ্যমে এই সকল বিষয়বস্তু নিয়ে কি নিতে পারি, ধারণা নিতে পারি। তারপর দেখো প্রয়োজনীয় বস্তু, যন্ত্রপাতি এবং পরীক্ষার প্রণালী নির্ধারণ, তো আমরা প্রয়োজনীয় বস্তু যেমন আমরা চাইলে অ্যাপ্রন, গুগলস এগুলা কি করতে পারি, এগুলা নিয়ে রাখতে পারি, এবং আমার জন্য বিভিন্ন ধরনের টেস্ট টিউব অথবা স্পিরিচুলা এগুলা আমরা নির্ধারণ করে নিতে পারি যে আমাদের এই বিষয়বস্তুটা নিয়ে কাজ করতে আমাদের কি কি পরিমাণ বা এগুলা দরকার হয় বা কি কি আমাদের এটার জন্য কি দরকার। তারপর দেখো পরীক্ষণ, তো এগুলো আমাদের কি করতে হবে, পরীক্ষণ নিরীক্ষণ করা লাগবে। তারপর পরীক্ষণ নিরীক্ষণের পরে তথ্য সংগ্রহ ও তথ্যের বিশ্লেষণ, তো তথ্য সংগ্রহ এবং তথ্য বিশ্লেষণ করা লাগবে। তারপর তথ্যগুলো আমরা যখন সংগ্রহ করবো সেই তথ্যের ভিত্তিতে আমাদের কি দেওয়া লাগবে, যে ফলাফল, এবং ফলাফল নিয়ে আমরা কি করতে পারবো, আলোচনা করতে পারবো। তো তোমরা যদি তোমাদের বইয়ের মধ্যে দেখো সেখানে একটা অ্যামোনিয়াম ক্লোরাইড দেওয়া আছে, ঠিক আছে? অ্যামোনিয়াম ক্লোরাইড, তো এটা যখন তোমরা একটা উত্তপ্ত করবা, অ্যামোনিয়াম ক্লোরাইডকে যখন তোমরা উত্তপ্ত করবা, লাইক তোমরা সবার প্রথমে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তোমরা অ্যামোনিয়াম ক্লোরাইডকে উত্তপ্ত করবা, তখন তোমরা 0 গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইড মানে কোনো ধরনের অ্যামোনিয়াম ক্লোরাইড দেওয়া, মানে আমাদের তাপমাত্রাটা ছিল 25 ডিগ্রি সেলসিয়াস, যখন তুমি সেখানে 5 গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইড দিবা তখন আমাদের তাপমাত্রা নিচে নেমে আসবে কত জানো, 20 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে? তো তারপর যখন তুমি সাপোজ 10 গ্রাম দিলা, তো আমরা 10 গ্রাম দেওয়ার পর আমাদের তাপমাত্রাটা আসবে 15 ডিগ্রি সেলসিয়াস। তো আবার আমরা 10 গ্রাম, আমরা এবার 15 গ্রাম দিব, তো আমরা এখন যখন 15 গ্রাম দিলাম তখন দেখবো আমাদের তাপমাত্রাটা চলে আসছে 10 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। তো আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, আমরা যখন অ্যামোনিয়াম ক্লোরাইডের পরিমাণ যত আমরা বাড়াচ্ছি আমাদের তাপমাত্রা কি তত কমতেছে। তো আমরা বলতে পারি না আমরা উৎপাদন যেটা আমরা বাড়াইতেছি তো আমাদের তাপমাত্রা কি হতে কমতেছে, তাহলে এটা কি একটা তাপহারী বিক্রিয়া, ঠিক আছে? তো এই বিক্রিয়াটার মধ্যে কি তাপ হ্রাস পাচ্ছে। তো এই আর কি এই যে আমরা যে মৌলট অ্যামোনিয়াম ক্লোরাইড সেটা কি করতেছে, আমাদের তাপমাত্রা শোষণ করতেছে, সেজন্য এই বিক্রিয়াটা কি হইতেছে, তাপ হারি বিক্রিয়া, মানে বিক্রিয়ার মধ্যে তাপটা কি পাইতেছে, তাপটা হ্রাস পাইতেছে, ঠিক আছে? তো এটাই আমাদের কি, তো আমরা ফলাফলে কি এটাই বলতে পারি। তো তোমরা অনুসন্ধান বা গবেষণার যে প্রক্রিয়াটা ছিল সেটা বুঝতে পারছো। ওকে, নেক্সট দেখো রাসায়নিক দ্রব্য ব্যবহারের সতর্কতা গ্রহণ। আমরা যখন বিভিন্ন ধরনের রাসায়নিক দ্রব্য নিয়ে কাজ করবো তখন আমরা যদি সতর্ক না থাকি তাহলে আমাদের কিন্তু বডিতে বিভিন্ন ধরনের ক্ষতি হয়ে যেতে পারে। লাইক এখানে দেখো অ্যাপ্রন আছে, ঠিক আছে? তো এটা হচ্ছে অ্যাপ্রন, তোমরা অ্যাপ্রন সবারই চিনো, যারা
মেডিকেলের স্টুডেন্ট বা ডাক্তারদের দেখছো তারা অ্যাপ্রন পরে, কিন্তু দেখো কেমিস্ট্রির মধ্যে আর অ্যাপ্রনের মধ্যে, ডাক্তারের অ্যাপ্রনের মধ্যে একটু পার্থক্য আছে। তো যাদের ডাক্তার যারা অ্যাপ্রনগুলো পরে সেই অ্যাপ্রনগুলো হয় ফুল হাতা, ঠিক আছে, কিন্তু আমাদের যেই যার কেমিস্ট্রির মধ্যে যে অ্যাপ্রনগুলো ইউজ করা হয় সেটার মধ্যে মনে করো আমরা হাফ হাতার যে অ্যাপ্রনগুলো আছে সেগুলো ইউজ করি, ঠিক আছে। তারপর দেখো এটা হচ্ছে কি সেফটি গুগলস, এটা হচ্ছে চশমা। কারণ দেখো আমরা রাসায়নিক দ্রব্য নিয়ে যখন কাজ করতে যাব তখন এই যে আমাদের এরকম চশমা ব্যবহার করতে হয়, কারণ ওইখান থেকে বিভিন্ন ধরনের ধোঁয়া উৎপন্ন হয় বা বিভিন্ন ধরনের যেই রিয়াকশনগুলো থাকে, তো ওইগুলোর জন্য কি আমাদের চোখের সেফটির জন্য আমরা সেফটি গুগলস ইউজ করবো। তারপর আমাদের কোনো রাসায়নিক দ্রব্য যেন হাতের মধ্যে না পড়ে যায়, আমরা হাতটাকে যেন ভালো রাখতে পারি এবং হাতটাকে সেফলি রাখতে পারি, সেজন্য আমরা হ্যান্ড গ্লাভস ব্যবহার করব। আর দেখো দেখো রাসায়নিক পদার্থ যেন আমাদের নাকের মধ্যে যে আমাদের ফুসফুসের মধ্যে কোনো ধরনের আঘাত না করতে পারে, সেজন্য আমাদের কি ব্যবহার করতে লাগে, সেফটি মাস্ক ব্যবহার করা লাগে, ঠিক আছে। তো আমাদের পরীক্ষা নিরীক্ষার জন্য এইগুলো কি খুবই গুরুত্বপূর্ণ। ওকে, নেক্সটে আসো। রসায়নের জন্য কি খুবই দরকার, আমরা রসায়নের বিভিন্ন কাজ করার জন্য এগুলো দরকার। ওকে, দেন আমরা নেক্সটে চলে যাই। এই যে দেখো, তো আমরা যখন নেক্সটে আসছি তো এবার দেখো, ওকে, তো দেখো এগুলো হচ্ছে কি রাসায়নিক দ্রব্য, আমরা কিন্তু অধ্যায়ের একবারে শেষে চলে আসছি। তো দেখো রাসায়নিক দ্রব্য ব্যবহারের সতর্ক গ্রহণ, আমরা যেহেতু রাসায়নিক দ্রব্যগুলো ব্যবহার করবো সেই জন্য আমরা কি করতে হবে, অবশ্যই আমাদের সতর্কতা অবলম্বন করতে হইব, ঠিক আছে। এটা কি দেখো, এটা একটা কিসের মতো দেখা যাচ্ছে, এটা হচ্ছে সংকেত বা সাংকেতিক চিহ্ন, যেটা আমাদের রাসায়নিক বিভিন্ন দ্রব্যের মধ্যে বা কেমিক্যালের মধ্যে এগুলা দেখবে চিহ্নগুলা তোমরা কি দেখতে পাবে, বিভিন্ন কেমিক্যালের মধ্যে এই সকল চিহ্নগুলা। তো এই চিহ্নটা দেখতে কিসের মতো লাগতেছে বলতে পারো, এই চিহ্নটা কিসের মতো লাগতেছে, এটা হচ্ছে একটা তেজস্ক্রিয় পদার্থ। এই চিহ্নটা হচ্ছে কি একটা তেজস্ক্রিয় পদার্থ বা বিস্ফোরক। আমরা মেবি আমরা প্রিভিয়াসে চলে আসি। ওকে, নেক্সট, এক সেকেন্ড আমি একটু চেক করে নিই যে ঠিক আছে কিনা আমাদের এটা। হ্যাঁ, ঠিক আছে। ওকে, আচ্ছা সমস্যা নেই। দেখো আমার মেবি তোমাদের বইয়ের সিরিয়ালের সাথে আমার যেইটা আছে এটা একটু উল্টাপাল্টা হয়ে গেছে, সমস্যা নাই। তাও তোমরা দেখো যে প্রথমটা হচ্ছে কি তেজস্ক্রিয় পদার্থ, ঠিক আছে। তো এই তেজস্ক্রিয় পদার্থগুলা কি করা লাগবে আমাদের, এইসব পদার্থ কি, এইসব পদার্থ থেকে কি হয়, যে সকল ধরনের মনে করো তেজস্ক্রিয় রশ্মি নির্গত হয়, ঠিক আছে। এই সকল পদার্থ থেকে বিভিন্ন ধরনের তেজস্ক্রিয় রশ্মি নির্গত হয়, যেমন তেজস্ক্রিয় রশ্মি কিগুলা থেকে নির্গত হইতে হয়, যেমন ইউরেনিয়াম, ঠিক আছে। ইউরেনিয়াম ইউরেনিয়াম থেকে কি হয়, বিভিন্ন ধরনের অনেক মারাত্মক লেভেলের তেজস্ক্রিয় রশ্মি নির্গত হয়, ইউরেনিয়াম, রেডিয়াম, ঠিক আছে। ইউরেনিয়াম আর হচ্ছে কি রেডিয়াম থেকে অনেক ধরনের তেজস্ক্রিয় রশ্মি নির্গত হয়, যেগুলো মানুষের ফুসফুসে ক্যান্সার সৃষ্টি করতে পারে, এমনকি তোমাকে কি করতে পারে, বিকলাঙ্গ করে দিতে পারে। তো এই সকল পদার্থ ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হইবে। আর এইগুলো সব পদার্থগুলো কি ক্যান্সারের মতো রোগ সৃষ্টি করতে পারে, দেন তোমাদের কি বিভিন্ন ধরনের শরীরের মধ্যে ক্ষতিকর সৃষ্টি করতে পারে। আর তারপর দেখো পরিবেশের জন্য ক্ষতিকর, এই চিহ্নটার দিয়ে কি বুঝাইছে, দেখো একটা গাছপালা এবং একটা কি, মানে এখানে একটা পরিবেশের জন্য কি করাইছে, একটা ক্ষতিকর চিহ্ন ব্যবহার করা হয়েছে। ওকে, তো এই সকল পরিবেশের জন্য ক্ষতিকর যেই সকল পদার্থগুলো আছে, লাইক লেড আর মার্কারি, ঠিক আছে, লেড আর হচ্ছে কি মার্কারি, এই সকল পদার্থগুলা মনে করো পারলে কি পুনরায় তোমরা ইউজ করা, হয়তো পরিবেশে এগুলা না ফেলানো, পারলে এগুলাকে মাটিতে পুঁতে ফেলা, দেন যদি তাও যদি সম্ভব না হয় তাহলে এগুলা কি বারবার ব্যবহার করা, মানে রিসাইকেল করা, ঠিক আছে। ওকে, দেন আমরা পরবর্তী স্লাইডের মধ্যে চলে আসি। ওকে, দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে হাতের মধ্যে যে কেমিক্যাল পড়তেছে, ঠিক আছে, মানে বুঝাইতেছে যে হাতের মধ্যে যদি তোমার কেমিক্যালটা পড়ে তাহলে কি হয়ে যায়, ক্ষত সৃষ্টি হয়ে যাবো। তো এটা দেখে তো তোমরা বুঝতেই পারতেছো, এটা যদি তোমার হাতের মধ্যে পড়ে তাহলে কি হয়ে যাবো গা, ক্ষত সৃষ্টি হয়ে যাবো গা। তো এগুলো আমরা সহজে বুঝতে পারলাম। আর এগুলা পদার্থগুলা যেমন লাইক কি কি থাকতে পারে জানো তোমরা, এগুলা দেখতেই পাচ্ছ যে এটা অ্যাসিড। তো অ্যাসিডের মধ্যে কি কি থাকতে পারে, সোডিয়াম হাইড্রোক্সাইড, তারপর কি সালফিউরিক অ্যাসিড, যেটা আমরা সবাই চিনি, সালফিউরিক অ্যাসিড, ঠিক আছে, সালফিউরিক অ্যাসিড।
তো এগুলা ব্যবহারের ক্ষেত্রে কি করতে হবে, অবশ্যই হাতের মধ্যে কি ওই যে একটু আগে যে দেখালাম গুগলস হ্যান্ড গ্লাভস, এগুলা কি করে নিতে হইব, পরে নিতে হবে। এগুলা যদি এগুলা গ্রান বা এগুলা যে গন্ধ যে শ্বাস প্রশ্বাসের মধ্যে যায়, তাহলে আমাদের এগুলা শরীরের ভিতরে কি করতে পারে, ক্ষতি সাধন করতে পারে। তারপর দেখো এটা হচ্ছে বিস্ফোরক পদার্থ, ঠিক আছে। এই যে এই সাইডে যেটা আছে এক্সপ্লোসিভ সাবস্টেন্স, এটা কি বিস্ফোরক পদার্থ। তো বিস্ফোরক পদার্থ তোমরা মানে তো বুঝোই, এগুলা কি হইব, ব্লাস্ট হয়ে যাবো, বাস, ঠিক আছে, পুরা ব্লাস্ট হয়ে যাবো যদি এগুলা কোনো আগুনের কাছাকাছি কোথাও যায়। যেমন একটা ব্লাস্ট আমরা যদি উদাহরণ দিই টিন পার অক্সাইড, ঠিক আছে, যদি আমরা উদাহরণ দিই কি হইব, টিন পার অক্সাইড, টিন পার অক্সাইড, ঠিক আছে, টিন পার অক্সাইড, এটা হচ্ছে কি বিস্ফোরক পদার্থের উদাহরণ। এগুলোর মধ্যে আগুন থেকে খুবই সতর্কভাবে রাখতে হয় এবং খুব সাবধানে কি করতে হয়, নাড়াচাড়া করতে হয়, নাহলে কি হইতে পারে, ব্লাস্ট হইতে পারে। ওকে, দেন আসো দাহ্য পদার্থ। দাহ্য পদার্থ কি, দাহ্য পদার্থের মধ্যে কি কি থাকতে পারে, অ্যালকোহল, ঠিক আছে, অ্যালকোহল হচ্ছে কি একটা দাহ্য পদার্থ, অ্যালকোহল ইথার হচ্ছে কি দাহ্য পদার্থ। এগুলোর মধ্যে আগুন ধরে যেতে পারে, মানে কিছুক্ষণ যদি তোমরা রাখো, মানে কোথাও যদি রাখো আগুনে একটু কাছাকাছি রাখলে কি হয়ে যাবো গা, ডুম করে কি হয়ে যাবো, আগুন ধরে যাবো। তোমরা যদি বিভিন্ন ধরনের পারফিউম ইউজ করো, দেখবা যে পারফিউমের ওই সাইডে এই যে এরকম চিহ্ন একটা থাকে, পারফিউমের পিছনের দিক দিয়ে যদি তোমরা দেখো এরকম চিহ্ন। আর তোমরা যদি একটা পারফিউমের আগুনের সামনে এনে স্প্রে করো, দেখবা কি ধুম, মানে পুরো একটা আগুন জ্বলে গেছে গা। তারপর দেখো বিষাক্ত পদার্থ, টক্সিক। এই সকল বিষাক্ত পদার্থগুলো যদি তোমার শ্বাস প্রশ্বাসের মাধ্যমে তোমার শরীরের মধ্যে প্রবেশ করে, তাহলে তোমার বিভিন্ন ধরনের ক্যান্সার জাতীয় রোগের মতো হইতে পারে, ঠিক আছে, শ্বাস প্রশ্বাসের মধ্যে। এগুলোর জন্য তোমার সবসময় অ্যাপ্রন এবং সাথে কি গ্লাভস, এগুলা পরে চশমা, এগুলা তোমরা ব্যবহার করতে পারবা। লাইক যেমন আমি যদি একটা বিষয়কে উদাহরণ দিই, যেমন কি বেনজিন, ঠিক আছে, আরো বাকিগুলো আছে, তোমরা বইয়ের মধ্যে থেকে পড়ে নিবা। আচ্ছা, দেন কি কি আছে, দেন উত্তেজক পদার্থ আর হচ্ছে কি স্বাস্থ্যঝুঁকি। আচ্ছা, উত্তেজক পদার্থ কি, দেখো এখানে একটা ক্রসের মতো চিহ্ন। তো উত্তেজক পদার্থের মধ্যে যেমন সিমেন্ট, সিমেন্ট হচ্ছে কি আমাদের সুপরিচিত, ঠিক আছে। তুমি যদি সিমেন্টের মধ্যে অনেকক্ষণ হাত রাখো, দেখবা হাতের মধ্যে কি একদম বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হইতাছে, বা এগুলা কি তোমাদের ত্বকের মধ্যে কি অনেক ধরনের কি করতেছে, ক্ষতি সাধন করতেছে। তো সিমেন্ট হচ্ছে কি একটা উত্তেজক পদার্থ, এবং লঘু অ্যাসিড থাকতে পারে, তারপর ক্ষার এবং নাইট্রাস অক্সাইডও কি থাকতে পারে, উত্তেজক পদার্থ হিসেবে থাকতে পারে। তো এগুলো ব্যবহারের সময় তোমাদের কি করে নিতে হবে, গুগলস এবং চশমা এগুলো কি করতে হবে, ইউজ করে নিতে হবে। তারপর দেখো স্বাস্থ্যঝুঁকি পদার্থ। তো স্বাস্থ্যঝুঁকি পদার্থের মধ্যে কি থাকতে পারে জানো, স্বাস্থ্যঝুঁকি পদার্থের মধ্যে বেনজিম, জলিয়াম, ঠিক আছে, এগুলো থাকতে পারে। তো স্বাস্থ্যঝুঁকি পদার্থগুলো তোমাদের যদি শ্বাস প্রশ্বাসের মধ্যে তোমার শরীরের মধ্যে ঢুকে, তাহলে দীর্ঘমেয়াদী মানে অনেক দিন যাবত এগুলা কি করব, ক্ষতি সাধন করবো, ক্যান্সারের মতো রোগের সৃষ্টি করব, ঠিক আছে। তো বাকিগুলো তোমরা বই থেকে পড়ে নিবা। তো দেখো এই অধ্যায়ে আমরা কি কি পড়লাম, রসায়নের ধারণা ব্যাখ্যা করতে পারছি, রসায়নের ক্ষেত্রসমূহ চিহ্নিত করতে পারছি, রসায়নের সাথে বিজ্ঞানের অন্য শাখার সম্পর্ক ব্যাখ্যা করতে পারছি, রসায়ন পাঠের গুরুত্ব ব্যাখ্যা করতে পারছি, রসায়ন অনুসন্ধান গবেষণা প্রক্রিয়া ব্যাখ্যা করতে পারছি, রসায়নের ব্যবহারিক কাজের সময় প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করতে শিখেছি। তো শিক্ষার্থীরা, আজকের ক্লাসটা তোমাদের কেমন লাগছে সেটা আমাকে একটু কমেন্টে জানাও। আচ্ছা, তোমরা যারা যারা আমার সাথে তখন লাইভে যুক্ত ছিল, আমি এখন তোমাদের কমেন্টগুলো যদি চেক করি। ওকে, তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। তোমাদের সাথে আমি আবার পরবর্তী ক্লাসে চলে আসব, ঠিক আছে। আল্লাহ হাফেজ।